আমি দেখো দুটা প্রশ্ন লিখেছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা হচ্ছে একটা পৃষ্ঠতলের উপর লাম্বিক তলের সমীকরণের সূত্র। এটার উপরে দুইটা অঙ্ক, এই দুটো অঙ্ক করতে হবে, দুটাই ইম্পর্টেন্ট। তো আমি প্রথম অঙ্কটা আজকে করে দেখানোর চেষ্টা করব। তো আমি মুছে ফেললাম। প্রথমটা কি বলেছে দেখো, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি ইন্টু 3z প্লাস 1 পৃষ্ঠতলের লম্ব পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করো যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 জেড ইকুয়াল টু 1 বৃত্ত দিয়ে যায়। তো এখন আমাদের সূত্রটা কি ছিল? লাম্বিক পৃষ্ঠের বা তলের সমীকরণের পি ইন্টু del f by del x plus q into del f by del y equal to del f by del z। তাহলে এই যে সূত্রটা প্রয়োগ করব, যে এই সূত্রটার মধ্যে কি কি দেখতে পাচ্ছি আমরা, ডেরিভেটিভ বা অন্তরক গুলাকে দেখো, del f by del x, del f by del y, del f by del z। তার মানে ফাংশনটাকে এক্স এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ একবার, আরেকবার ওয়াই এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ আরেকবার জেড। এখন ফাংশন বলতে যে প্রদত্ত সমীকরণ থাকবে সেটাকে এখন এটা কিন্তু আমরা ফাংশন আকারে ধরে নিব। তো আমরা কিভাবে অঙ্কটা করব সেটা হলো প্রদত্ত সমীকরণ, এই কথাটা লিখব, প্রদত্ত সমীকরণ লিখে এটা লিখলাম। এখন আমরা সি কে এক দিকে রেখে দিব, আর এটাকে দেখো আমরা লিখব জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 3z প্লাস 1 ইকুয়াল টু সি, এরকম লিখব। মানে কনস্ট্যান্ট এই লাম্বিক পৃষ্ঠের সমীকরণের ইয়ে চাইলে এই ইয়ের মধ্যে, প্রশ্নটার মধ্যে অবশ্যই একটা কনস্ট্যান্ট দেওয়া থাকবে, সেটা দেখেও কিন্তু বোঝা যাবে যে এটা আমাদের লাম্বিক পৃষ্ঠের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তো এই যে এটা করলাম। এখন আমাদের যেহেতু সূত্রের মধ্যে ডেল এফ বাই ডেল এক্স এ ফাংশন এফ ছিল, তাহলে এই জন্য এটাকে আমরা ধরি ফাংশন অফ এক্স ওয়াই জেড। মানে আমাদের এই যে এটার মধ্যে এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 3z প্লাস 1 ইকুয়াল টু সি। তার মানে এই ইকুয়াল টু সি যদিও লিখেছি, আমাদের মূল বিষয় কিন্তু আমাদের এইটা হলো ফাংশন অফ এক্স ওয়াই জেড ধরলাম। তো আমাদের সূত্রের মধ্যে কি করলাম, এক্স কে মানে দেখাচ্ছে কি সূত্রটার মধ্যে এক্স এর সম্পর্কে এফ কে একবার আংশিক করা, ওয়াই এর সম্পর্কে এবং জেড এর সম্পর্কে। তো আমরা এই যে এখন আমরা যদি এই যে এটাকে, তাহলে আমরা এখন কি করব, অতএব দিয়ে লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব আংশিক, তাহলে ডেল এফ বাই ডেল এক্স। তার মানে এটাকে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 3z প্লাস 1 কে এক্স এর সম্পর্কে আংশিক অন্তরীকরণ করব। তো এক্স কোথায় আছে? উপরে। এখানে যদি আমি জেড দিয়ে গুণ করে দিই জেড এক্স প্লাস জেড ওয়াই, তাহলে এখানে তো ওয়াইটা ধ্রুবক হিসাবে থাকবে যেহেতু আংশিক। তাহলে জেড এক্স মানে এক্স কে করলে 1, জেড থাকবে। আর নিচের এটাও কিন্তু গুণ আকারে কনস্ট্যান্ট হিসাবে থাকবে। তার মানে আমাদের রেজাল্ট আসতেছে জেড বাই 3z প্লাস 1। এটা আংশিক অন্তরীকরণ করলাম এক্স এর সম্পর্কে। এখন ওয়াই এর সম্পর্কে করলে কি হবে? ওয়াই এর সম্পর্কে করলে একইভাবে দেখো, ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু সেম জেড বাই 3z প্লাস 1 ই আসবে, কারণ এটা উপরে কি আছে, জেড এক্স প্লাস জেড ওয়াই। এক্স তখন ধ্রুবক
ওটা 0, আর জেড ওয়াই মানে ওয়াই কে করলে 1, আর বাকি রইল আমাদের আরেকটা, সেটা হলো ডেল এফ বাই ডেল জেড। এটা কিন্তু এখন আমাদের দেখো এইখানে জেড এর সম্পর্কে যখন করছি কনস্ট্যান্ট, কিন্তু আমরা এই যে এক্স প্লাস ওয়াই বাইরে নিয়ে আসতে পারি, নিয়ে দেখো জেড বাই 3z প্লাস 1 কে আমাদের ভাগের প্রক্রিয়ায় অন্তরীকরণ করতে হবে। তাহলে ওইখান থেকে আমাদের রেজাল্টটা কি আসবে দেখো। ভাগের প্রক্রিয়াটা করলে কি হবে, এক্স প্লাস ওয়াইটা যদি আমরা সামনে চিন্তা করি যে নিয়ে আসলাম, এটা ধ্রুবক, একটা ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো ভাগের প্রক্রিয়া তো জানোই, লব, লবটা হইলো জেড আর হরটা হইলো 3z প্লাস 1, মানে ইউ বাই ভি মেথড। তো এটার কি হবে, 3z প্লাস 1 ইন্টু কি ডিডিএক্স, বা এভাবে তো শিখেছ, এখানেও তো অন্তরীকরণে যে আংশিক হোক। এখন জেড কে করলে কি হবে, ইন্টু 1 হইলো মাইনাস জেড ইন্টু 3z প্লাস 1 কে করব, মানে এটা জিনিসটা কিভাবে পড়েছো তোমরা, ইউ ইউ বাই ভি, এভাবে মেথডটা কি পড়েছ, যে ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার। এই মেথডেই করছি আমরা ইউ বাই ভি, তাহলে আমরা নিচেরটা এভাবে পড়তেছি, নিচেরটা ইন্টু ডিডিএক্স অফ উপরেরটা, উপরেরটা কিন্তু আমাদের জেড যে সাপেক্ষে, যেহেতু জেড এক্স প্লাস ওয়াই তো সামনে নিয়ে গেলাম ধ্রুবক হিসাবে, যেহেতু এটা গুণ আকারে ছিল। আচ্ছা, তাহলে এভাবে দেখো এই মেথডটা দিয়েই আমি করছি, তাহলে নিচেরটাকে করলে ইন্টু 3 আসবে বাই নিচেরটা যেটা ছিল এটা হোল স্কোয়ার, মানে ভি স্কোয়ার যেটা আমি সূত্রে লিখলাম হোল স্কোয়ার। এখন ক্যালকুলেশন করি একটু, এক্স প্লাস ওয়াই ইন্টু উপরে দেখো 3z গুণ করে যোগ বিয়োগ করলে থাকবে শুধু 1 থাকবে, 3z কাটা যাবে, তার মানে আমাদের থাকবে 1 বাই 3z প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়াইলো, আমাদের দাঁড়ালো হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 3z প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা কিন্তু সূত্রের জন্য 3টা মান এভাবে বের করে রাখবো আগে। এখন আমরা কি করব, সূত্র লিখব, সেটা কি, লাম্বিক পৃষ্ঠের বা তলের, পৃষ্ঠতল একই বলেছি, ইংরেজিতে সারফেস বলে। তো এখন আমরা লিখব যে আমরা জানি, এভাবে লিখতে পারি যে অথবা আমাদের প্রদত্ত প্রদত্ত পৃষ্ঠের বা তলের, তলের উপর লাম্বিক তলের সমীকরণ এই কথাটা লিখে আমরা ওই যে সূত্রটা লিখব, সমীকরণ দিলাম, এটা কি লিখবো, স্মল পি ডেল এফ বাই ডেল এক্স প্লাস স্মল কিউ ডেল এফ বাই ডেল ওয়াই সমান সমান ডেল এফ বাই ডেল জেড। এখানে আমরা যে মানগুলা পেয়েছি সেইগুলা এখন বসাবো। তো ডেল এফ বাই ডেল এক্স এর মান কত আসলো আমাদের, ডেল এই যে একটু আগে যে অন্তরীকরণ করলাম সেটা কি আসলো, জেড বাই 3z প্লাস 1, ডেল এফ বাই ডেল ওয়াই এর মানও ছিল জেড বাই 3z প্লাস 1, ডেল এফ বাই ডেল জেড এর মান আসলো এক্স প্লাস ওয়াই বাই 3z প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এখন এইটা আমাদের, এই যে দেখো এটা আমাদের ক্যাপিটাল পি স্মল পি ক্যাপিটাল কিউ স্মল কিউ সমান আর আকারে।
এটা আমরা এত দিন যে ক্লাসগুলো আমরা করেছি সেগুলা কি ছিল, সবই ল্যাগ্রাঞ্জের এই সমীকরণ আকারে ছিল। আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ দিয়ে সলভ করেছি। তো এটাও এরকম সলভ করব। তো এখন এটা লিখতে হবে যে এই সমীকরণটি বা এই যে এটা এই কাজটা করার পরে এখানে লিখতে হবে যাহা যেখানে মানে এই কথাটা তো তোমাদের ল্যাগ্রাঞ্জের চাপ অধ্যায় যখন শুরু করেছিলাম তখন কিন্তু প্রথম ক্লাসে বলেছিলাম এরকম লিখে লিখে করতে হবে, লিখবে যে আয়ত আকারের যেখানে ক্যাপিটাল পি কত, ক্যাপিটাল কিউ কত, ক্যাপিটাল আর কত, এই কথাটা লিখেই কিন্তু পরে সহায়ক সমীকরণে আমরা মান বসে আমরা সলভ করব। তো আমি এক্ষেত্রে লিখলাম আবার আয়ত আকারের যেখানে ক্যাপিটাল পি z/3z+1, তারপরে ক্যাপিটাল কিউ z/3z+1 এবং ক্যাপিটাল আর সমান সমান x+y/3z+1 হোল স্কয়ার। এখন আমরা কি ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ লিখব। তাহলে আমাদের জিনিসটা হলো তাহলে ওই যে আমাদের যে আসছিল এই যে পিপি যে যাকে আকারে লিখলাম তার মানে জিনিসটা হলো জেড পি ইন্টু স্মল পি ইন্টু এরকম যে আসলো এটাকে সমীকরণ নাম্বার দিতে হবে, দিলে সুবিধা হয় যে কার আমরা ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ কার জন্য লিখবো। তাহলে এইটা যে প্লাস কিউ ইন্টু z/3z+1 ইকুয়াল টু যে x+y 3z+1 হোল স্কয়ার, এটাকে একটা সমীকরণ নং দিয়ে রাখতে হবে। তাহলে আমাদের সুবিধা হয়। যখন আমরা লিখেছি প্রদত্ত সমীকরণ ওইটাকেও 1 নাম্বার দিতে পারি, কারণ আমরা যে কোনো অঙ্ক করার সময় কিন্তু আগে আমরা কি করেছি, প্রদত্ত সমীকরণকে 1 নং দিয়েছি, পরে কিন্তু আমরা তার সহায়ক সমীকরণ বের করেছি। এখানেও দিয়ে রাখবে, আমার এটা মিস হয়ে গেছে, তো ওইটা 1 নাম্বার আর এটা ধরো 2 নাম্বার। পরেই তো লিখলাম যে আয়ত আকারের যেখানে পি সমান এত। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা লিখব এই 2 নং এর 2 নং এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ এত এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ কি দাঁড়াবে? সহায়ক সমীকরণের সূত্র তো আমরা জানি dx বাই ক্যাপিটাল পি সমান সমান dy বাই ক্যাপিটাল কিউ সমান সমান dz বাই ক্যাপিটাল আর। তাই এখন আমরা মান বসাল, যদি ক্যাপিটাল পি কত, dx বাই ক্যাপিটাল পি হচ্ছে z/3z+1, ক্যাপিটাল কিউর মান কি z/3z+1, ক্যাপিটাল আর এর মান x+y/3z+1 হোল স্কয়ার। আচ্ছা, এইটাকেও আমাদের আরেকটা সমীকরণ নং দিয়ে নিই, কারণ আমরা যখন সলভ করি ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ তো তখন তো অনুপাত দুইটা নিয়ে কাজ করি বা ওই ইয়ে করি, দুইটা মেথড ছিল না, একটা হলো কি বলে এটাকে ডিভাইডেড মেথড, মানে দুইটা অনুপাত নিব, আরেকটা হলো মাল্টিপ্লায়ার মেথড, মানে দুইটা মেথডে গ্রুপিং মেথড, সরি ডিভাইডেড না, গ্রুপিং মেথড মানে দুইটা করে অনুপাত নিয়ে এটাকে গ্রুপ করা আর কি। আরেকটা হচ্ছে মাল্টিপ্লায়ার মেথড, যেটা ওই যে গুণ করে বাইরের কোনো রাশি দিয়ে গুণ করে যোগ করে বা বিয়োগ করে
আমাদের হরের মান আনুপাতিক যোগ বা বিয়োগ করে হরের মান 0 আনা, এটা হলো মাল্টিপ্লায়ার। তো এখন দেখো আমরা গ্রুপিং মেথডই হচ্ছে প্রথম দুইটা যদি নেই তাহলে লিখবো 3 নং হতে, এটা তো একই কাজ। আমাদের উদ্দেশ্য হলো সলভ যে বললাম কথাটা, সেটা কি দুইটা কনস্ট্যান্টের মান বের করা সমাকলনের মাধ্যমে। তাহলে কি বলবো, 3 নং হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই। dx বাই z বাই 3z প্লাস 1 ইকুয়াল টু dy বাই z বাই 3z প্লাস 1, দুইটা অনুপাত নিলাম। এই দুইটা অনুপাতের দেখো নিচের এই দুইটা একই জিনিস, তার মানে আমাদের ক্যান্সেল হইলে থাকে dx বাই 1 ইকুয়াল টু dy বাই 1। সমাকলন করার জন্য আমাদের গ্রুপিং মেথডে কাজটা হচ্ছে, মানে দুইটা অনুপাত নিয়ে আমাদের সমাকলন করা যাচ্ছে। তাহলে আমাদের এখন যদি আমরা সমাকলন করি তাহলে কি দাঁড়াবে, ওই কথাটা কিন্তু ব্র্যাকেটে এখন লিখতে পারি, আগেই লিখে নিতে পারি যে সমাকলন করে পাই, অথবা এখানে লিখতে পারি একেবারে সমাকলন করে ফেললাম যে এই পাশে এক্স ওই পাশে ওয়াই, একটা কনস্ট্যান্ট নিলাম c1, ব্র্যাকেটে লিখবো উভয় পক্ষে সমাকলন করে পাই, উভয় পক্ষে সমাকলন করে। আচ্ছা, তাহলে আমাদের কনস্ট্যান্টের একটা মান চলে আসলো। কনস্ট্যান্টের মানটা কি আসলো দেখো, এক্স মাইনাস ওয়াই সমান সমান c1, এটাকেও একটু সমীকরণ নাম্বার দিলাম 4। এখন কিন্তু আমাদের এই ল্যাগ্রাঞ্জের যে সহায়ক সমীকরণ দিয়ে কিন্তু আমরা অবশ্যই দুইটা কনস্ট্যান্টের মান বের করবো, একটা বের করেছি আরেকটা করতে হবে। তা এখন গ্রুপিং মেথডে গেলাম, মানে কি দুইটা অনুপাত নিলাম, এখন আরো দুইটা অনুপাত যদি গ্রুপিং মেথডে নাও আর কিন্তু করা সম্ভব হচ্ছে না। যেমন পরের দুইটা যদি নাও দেখো ওই করা সম্ভব না, পরের দুইটা নিলে এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে সমাকলন করা যাবে না। এখন আমাদের একটু মাল্টিপ্লায়ারের মেথডে দেখি কি করা যায়। তো মাল্টিপ্লায়ার মেথডে করলে দেখো আমাদের করতে হবে এরকম, দেখো তো জিরো বানাইতে হবে নিচে। তাহলে ধরো আমি যদি ডিএক্স প্লাস ডিওয়াই করি বা মাইনাস করি, তাহলে নিচে কিন্তু ডিএক্স প্লাস ডিওয়াই যদি দুইটা যোগ করি বিয়োগ করি তাহলে নিচে এইটুক জিরো হচ্ছে, কিন্তু ডিজেড এর সাথে কিন্তু যোগ বা বিয়োগ করে কিন্তু টোটালটার মানটা জিরো আনতে হবে। তার মানে ডিএক্স প্লাস ডিওয়াই এইভাবে করলে হবে না, সেটা তাহলে আমাদের করতে হবে কি, আমাদের প্রথমে এক্স দিয়ে গুণ করতে হবে। এই যে এই কাজ করবো দেখো, এক্স ওয়াই আর যে ইয়েকে করতে হবে এক্স প্লাস ওয়াই জেড ইন্টু ডিজেড, জেড ইন্টু জেড ইন্টু 3z প্লাস 1। এরকম এইরকম কাজ করলে দেখো নিচে জিরো হবে। জিরো কিভাবে হবে দেখো, আমি এই এরকম করব, করলে নিচে জিরো হবে। তার মানে কি এনে কি বুঝাচ্ছে, এক্স দিয়ে গুণ করব ডিএক্স কে, তার মানে নিচে ডিএক্স এর নিচে কি আছে সেটা লিখলেই বুঝতে পারবে। দেখো এখন লিখতে হবে 3 নং হইতে 3 নং হতে পাই, এটাকে আবার লিখবো ডিএক্স বাই জেড ইন্টু জেড বাই 3z প্লাস 1 ইকুয়াল টু ডিওয়াই জেড 3z প্লাস 1 ইকুয়াল টু ডিজেড এক্স প্লাস ওয়াই বাই 3z প্লাস 1 হোল স্কোয়ার
ইকুয়াল টু, এই যে আমি যে কাজটা করছি এটাই এখন এখানে দেখো, তার মানে এখানে না আসলে দেখো ইকুয়াল টু দিয়ে, হ্যাঁ আমি কি বললাম, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ইন্টু 3z প্লাস 1 ইন্টু ডিজেড, এই কাজটা করব, করলে নিচে কেন জিরো হবে তোমরা খেয়াল করো। এক্স ডিএক্স মানে ডিএক্স এরটাকে এক্স দিয়ে গুণ করছি, তাহলে ডিএক্স এর নিচেও গুণ হবে, তাহলে নিচে গুণ হলে কি আসতেছে, এক্স জেড বাই 3z প্লাস 1। তারপরে ডিওয়াই কে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে তারও নিচে ওয়াই দিয়ে গুণ হলে ওয়াই জেড বাই 3z প্লাস 1 মাইনাস কি, যে ডিজেড কে গুণ করছি কিন্তু জেড ইন্টু 3z প্লাস 1, কিন্তু ডিজেড এর পার্টটাকে আমরা বিয়োগ করছি, তাহলে বিয়োগ দিলাম, দিয়ে গুণ করছি জেড 3z, তাহলে নিচেও গুণ হবে, ডিজেড এর নিচের পোর্শনে কি গুণ হবে, জেড 3z প্লাস 1, তার নিচে আছে 3z প্লাস 1 হোল স্কয়ার। তোমাদের ডিটেলস কিন্তু দেখাচ্ছি, ইচ্ছা করলে ওই যে এটাকে যে ডিএক্স বাই জেড না বুঝলে এটাকে উপরে উঠানো যায়, যে উল্টে দিলে কি হয়, ডিএক্স এর সাথে 3z প্লাস 1 গুণ হয়ে যাবে, ডিওয়াই এর সাথে 3z প্লাস 1 গুণ হয়ে যাবে, আর এটার উল্টায় দিলে 3z প্লাস 1 হোল স্কয়ার উপরে উঠে দিলে, আচ্ছা না উঠিয়ে কিন্তু আমি দেখাচ্ছি ডিটেলস। তাহলে আমাদের কি দাঁড়াবে, জিরো কিভাবে হয় দেখো, তাহলে সমান সমান দেখো এখানে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড ইন্টু 3z প্লাস 1 ডিজেড বাই জিরো হবে। জিরোটা কিভাবে হবে দেখো, প্রথম দুইটা পোর্শনে কি হবে, এটা এক্স জেড বাই 3z প্লাস 1, এখানে কিন্তু আমরা ক্লোজ করে ফেলতে পারি, এক্স জেড যদি কমন নেই দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু জেড হইলো, এটাকে প্রথম দুইটার যোগটা করলাম, মনে করো এটা ক্লোজ করলাম, মাইনাস এখানে দেখো 3z প্লাস 1 বাই 3z প্লাস 1 হোল স্কয়ার, তাহলে নিচে একটা থাকবে, তার মানে ওইখানেও কিন্তু থাকতেছে দেখো এক্স প্লাস ওয়াই জেড বাই 3z প্লাস 1, তার মানে তার এই দুইটা কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেলে তাহলে জিরো, তাহলে এক্স ডিএক্স, এটা তো মাল্টিপ্লায়ার মেথড, তো ওইভাবেই করতে হয় যে কত গুণ করলে আম, তারপরে কত কি দিয়ে গুণ করলে, গুণ করার পরে যোগ বা বিয়োগ কিভাবে করলে যাতে জিরো আসে, এটাই তো মাল্টিপ্লায়ার মেথড, কারণ সমাকলন করার জন্য আমাদের এই কৌশলটা অবলম্বন করতে হয়। তার মানে এইটা পেয়ে গেলাম, তাহলে আমাদের দাঁড়াচ্ছে মাল্টিপ্লায়ার মেথড থেকে, বা যেহেতু এটা জিরো আসছে এর সাথে যে কোনো অনুপাত নিলে আমাদের আসবে এইটুকুই থাকবে, মাইনাস জেড ইন্টু 3z প্লাস 1 ডিজেড ইকুয়াল টু জিরো। এখন সমাকলন যদি উভয় পক্ষে করি তাহলে আমাদের কি আসবে, এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2, আর এর সমাকলন কি হবে, এটা যদি, এটা মানে কি 3z স্কোয়ার প্লাস জেড, তাহলে সমাকলন যদি করি প্রথম 3z স্কোয়ার ডিজেড মানে কি 3 ইন্টু জেড কিউব বাই 3, তারপরে মাইনাস আমি পার্ট করে করতেছি, যে জেড দিয়ে গুণ করে তারপরে দুইটা পার্ট করলাম, তাহলে আমাদের পরেরটা আসবে জেড স্কোয়ার বাই 2, একটা কনস্ট্যান্ট আমরা বাম পাশে লিখি, তাহলে C2 লিখলাম, এটা লিখতে হবে উভয় পক্ষে পক্ষ পক্ষে সমাকলন করে। আচ্ছা এই যে এই অনেকবার আগের যে ক্লাসগুলোতে বলেছি যে
আমরা C1 C2 দুইটা কনস্ট্যান্ট নেই। এখন এখানে আমরা যদি C2 লিখি, এই যে আমাদের দেখো এখানে কিন্তু ফ্র্যাকশনের মানগুলো আসছে তাহলে আমাদের গুণ করে দিয়ে এটাকে আমরা সরল করে ফ্র্যাকশন উঠাই দিব, মানে ভগ্নাংশ উঠাই দিব। এই জন্য এটাকে অন্য একটা কনস্ট্যান্ট ধরি। মনে করো ধরলাম ক্যাপিটাল A ধরলাম। এখন দেখো এইখানে কিন্তু আমাদের 2 দিয়ে আমরা উভয় পাশে গুণ করে দিব। এখানে 3 ক্যান্সেল। হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে কি দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড কিউব মাইনাস জেড স্কোয়ার 3z কিউব 2z কিউব। যেহেতু আমরা এখানে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2z কিউব মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 2a। এই 2a সমান সমান C2 ধরবো। এখানে লিখবো ধরি 2a সমান C2। এই সমস্ত ইয়েতে ওই ভগ্নাংশের ইয়ে আসলে কিন্তু আমি এর আগে বলেছি কনস্ট্যান্টটা একটু ওইভাবে ধরবে, যখন বুঝতে পারবে কনস্ট্যান্ট C2 না লিখে C1 তো আগেই বের করেছি, তখন অন্য একটা কনস্ট্যান্ট ধরবে, তাহলে এটা সুবিধা। তাহলে এখন আমাদের দেখো এটা আমাদের কত নাম্বার ইকুয়েশন দিব? আগেরটা 4 যদি থাকে, এটা আমরা দিলাম 5। আমরা যখন ল্যাগ্রাঞ্জের সমীকরণ সমাধান করেছিলাম, মানে সহায়ক সমীকরণ দিয়ে দুইটা কনস্ট্যান্ট আগের চ্যাপ্টারে, তখন আমাদের মানে বলতো যে একটা রৈখিক সমীকরণের, রৈখিক সমীকরণ তো বুঝতে পারছো, এই আকারেই তো রৈখিক সমীকরণ হয়, ক্যাপিটাল পি স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল টু আর। তো ওই সমীকরণের সমাধানে কিন্তু যখন করেছি আগের অধ্যায়ে, তখন কিন্তু আমরা C1 C2 বের করে আমরা কিন্তু এমনি লিখেছিলাম না, যে যে কোনো একটা আমরা লিখতাম নির্ণয় সমাধান ফাই C1 কমা C2 ইকুয়াল টু 0, এভাবে লিখেছি C1 এর মান বা C2 এর মান। অথবা আমরা লিখেছি UV ইকুয়াল টু 0, ইউ ইকুয়াল টু, অথবা এইভাবে লেখা যায়, এটা 3 ভাবে লেখা যায়, অথবা V ইকুয়াল টু ফাই ইউ। 3 ভাবে কিন্তু আমাদের সমাধান লিখেছিলাম। তার মানে ইউ আর ভি কে, ইউটা হচ্ছে প্রথম কনস্ট্যান্টের যে মানটা বের করব সমাকলন করে সেটা ইউ ধরি, আর দ্বিতীয় কনস্ট্যান্টের মানটা ভি। তার মানে আমরা এই ক্ষেত্রে আমাদের কিন্তু এমনি যে সমাধান করতে বলার কথা বলা হইলে আমাদের আনসার কিন্তু শেষ। কিন্তু যেহেতু আমরা এটা করছি লাম্বিক পৃষ্ঠের বা তলের সমীকরণ বের করা, তাহলে আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটা হলো এই কনস্ট্যান্ট গুলাকে অপসারণ, মানে ইয়েতে থাকতে পারবে না রেজাল্টে। তাহলে আমাদের এখনের কাজটা হলো কি করব? দেখো এটা আমরা কি বলেছি, 5 নং সমীকরণ, তাই না? এখন এখানে 5 নং সমীকরণ আর 4 নং সমীকরণে কনস্ট্যান্ট আগের পৃষ্ঠতলের সমীকরণের নিয়মে কিন্তু বলেছিলাম যে প্রদত্ত একটা কি থাকে, বক্ররেখা, তার সাহায্য নিয়ে C1 C2 অপসারণ করতে হয়। তো এখন আমাদের প্রদত্ত বক্ররেখাটা কিন্তু দেওয়া ছিল, সেটা কি দেওয়া ছিল? একটা বৃত্ত। বৃত্তটা কিরকম সমীকরণ ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আর দেওয়া ছিল জেড ইকুয়াল টু। এই বৃত্তের গামী আমরা লাম্বিক তলের সমীকরণ বের করব। তাহলে C1 C2 4 এবং 5 এতে এই যে প্রদত্ত যে ইয়েটা বক্ররেখা দেওয়া থাকবে বা রেখাগামীও হইতে পারে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো তো এইভাবেই দেখতে পাচ্ছ যে ওদের হেল্প নিয়ে C1 C2 অপসারণ করা। এখন তাহলে এই যে আমাদের লিখতে হবে কি, যে আমাদের এখন লিখতে হবে যে কি দেওয়া আছে বা প্রদত্ত যাই হয়, তাহলে বৃত্তের সমীকরণে যে প্রদত্ত বৃত্তের বা ওই কথাটা যেটা ইয়েতে প্রশ্নে লেখা আছে যে বৃত্তের সমীকরণ
এরকম লিখবো, লিখে এই মানগুলো আমরা 4 এবং 5-এ বসাবো, মানে দুইটার মধ্যে এমন ভাবে বসাবো যে C1 আর C2 অপসারণ করার জন্য। সেটা তাতে কি হবে, অর্থাৎ এমন একটা সমীকরণ বের করব যেখানে C1 বা C2 এর উপস্থিতি থাকবে, তারপরে এটা যদি আমরা নিয়ে আসতে পারি, অর্থাৎ XYZ থাকবে না ওই C1 C2 এর মানের মধ্যে, তাহলে ওই কাজটাই করব। এখন আমাদের দেখো এইখানে যদি আমরা x² প্লাস 5 নং এ, আচ্ছা 4 নংটা কি ছিল, x মাইনাস ওয়াই সমান সমান C1। এখন এই যে C1 এর মান C2 এর মান যে বললাম যে এই দুইটার থেকে, অর্থাৎ কাজ হবে আমাদের 4। আর এটা আমি কিন্তু মূল উপপাদ্যটা একটু মুখে বলেছিলাম যে এই যে 4 আর 5 পেলাম, অর্থাৎ C1 C2 এর মান যে পাবো, সেখান থেকে XYZ এমন ভাবে অপসারণ করব যে একটা সমীকরণ যে আসবে অপসারণের মাধ্যমে, যেখানে C1 আর C2 থাকবে, অন্য কোনো ইয়ে থাকবে না। ধ্রুব সংখ্যা থাকতে পারে কিন্তু XYZ থাকবে না। তাহলে এই যে আমার মূল লক্ষ্যটা কি, 4 আর 5-এর থেকে XYZ অপসারণ করা। এখন দেখো কি করলে অপসারণ হবে, এবং অপসারণটা করতে হবে কি, প্রদত্ত বক্ররেখা যে দেওয়া থাকবে, মানে যে বক্ররেখা দিয়ে এই তলটা অতিক্রম করে, তাহলে আমাদের বক্ররেখাটা হলো এখানে বৃত্ত। তাহলে এই বৃত্তের এই মানটা ধরো বসালে কিন্তু পুরো পরিমাণ XYZ অপসারণ হবে না। দেখো যদি আমি 4 বৃত্তের এইখান থেকে মান এখানে বসানোর মতো কিছুই নেই, কারণ আমাদের 4 হলো x মাইনাস ওয়াই, বৃত্তের এখানে কোনো x মাইনাস ওয়াই ইয়ে নাই, আবার জেড ও নাই, জেড এর মান 0 বসাবো। আর এইখানে করা যায় কি, জেড এর মান 0 বসানো যায়, আর x² প্লাস y² ইকুয়াল টু যে বৃত্তের সমীকরণে 1 দেওয়া, সেটা বসানো যায়। এখানে কিন্তু C2 এর মানটা একটা বের করা যায়, কিন্তু C1 এর কোথায় যাবে? সেই জন্য একটা জিনিস দেখো, আমরা এখন এটা একটু কাজ করব যে ডাইরেক্ট C1 C2 আকারের একটা সমীকরণ বের করা যাচ্ছে না। তাহলে এইখানে আমরা যেটা করব যে দেখো আমাদের ল্যাগ্রাঞ্জ মানে রৈখিক সমীকরণ সমাধানের যে শর্তটা আমি বলেছিলাম, যে এই যে আমরা যে লিখি ইউভি বা C1 C2 ইকুয়াল টু 0, হ্যাঁ, অথবা লিখি না যে ফাই অফ ইউ সমান সমান, 3 ভাবে লিখি, ইউ সমান সমান ফাই অফ ভি, এই যে আরেকটা লিখি ভি সমান ফাই অফ ইউ, যে সমাধানটা যে লিখি আমরা, যেহেতু এটা ডাইরেক্ট সমাধান করতে পারতেছি না, সুতরাং আমরা এখন লিখবো এই যে 5 নাম্বারটাকে আমরা লিখবো কি বলে 2 নং যে দিয়েছিলাম যে সমীকরণটা, আমরা কিন্তু 2 নং এরই সমাধান করলাম, কিন্তু ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণের মাধ্যমে C1 C2 বের করলাম। তাহলে 2 নং এর সমাধানটা, আমরা কিন্তু 2 নং এর সমাধানটা কিন্তু বের করতেছি, তাই না? তাহলে আমরা এনে লিখতে পারি এখন, যেহেতু আমরা C1 C2 এর একটা সমীকরণ গঠন করতে পারতেছি না, ওই যে প্রদত্ত বক্ররেখার সাহায্য নিয়ে ডাইরেক্ট করতে পারছি না, তাহলে আমরা আগে একটু এইটা লিখে নিব যে 2 নং এর সমাধান, ওই যে ওই আকারে লিখবো, তাতে কি সুবিধা হবে দেখো, ওই যে আমরা যে লিখি ইউ সমান পাই, ইউ মানে C1 লিখতে পারি, ইউ আর C1 একই কথা, মানে প্রথম কনস্ট্যান্টের মানটাকে ইউ ধরি আর দ্বিতীয় কনস্ট্যান্টের মানটাকে ভি ধরি। তাহলে সমাধানটা আমরা লিখবো যে আমরা এই যে 5-এর এই পাশটা, মানে মনে করো আমরা যদি এটাকে আমরা ধরো ভি ধরলাম, তাহলে C2 ভি আর C1 যে x মাইনাস ওয়াই সেটা ইউ। তার মানে আমরা যদি এইভাবে লিখি যে 3 ভাবে কিন্তু আমি বলছি যে লেখা যায় সমাধান, ফাই অফ ইউ এভাবেও লেখা যায়, বা ইউ সমান ফাই অফ ভি, অথবা আমরা কি লিখেছিলাম ইউ ভি, এটাকে আবার কিন্তু C1 C2 আকারেও লেখা যায়। যখন আমরা মূল কাজ করব তখন আর C1 C2 আকারে না লিখে আমরা C1 এর মানটা বসায় দিয়ে আমরা কিন্তু বা C2 এর মানটা বসায় ব্র্যাকেটে লিখেই কিন্তু আমরা আনসার লিখি। তো এইখানেও আমরা দেখো
C1 C2 আকার না লিখে আমরা লিখব যে 2 নং এর সমাধানটা কোন মেথডে। দেখো এটা হলো ভি, এটা তো ভি, ভি এর সাথে মিলান C2 মানে ভি, তাহলে ভি মানে যে লেখো ভিটা লিখলাম, এটা যেহেতু বড় এই মানটা ওই সূত্র দিয়ে লিখলাম ভি ইকুয়াল টু পাই ইউ ওই দিয়ে, তাহলে এটা বড় যেহেতু ইকুয়াল টু ফাই অফ ইউ, ইউ কে C1 এর মানটা, তার মানে ফাই অফ এক্স মাইনাস ওয়াই। আমরা কিন্তু C1 C2 তো আর রেজাল্টে লিখবো না, এটা জাস্ট তুলনা করে দেখাচ্ছি। তাহলে আমাদের এখন আমরা ওই যে প্রদত্ত যে বক্ররেখা বা বৃত্তের সমীকরণের যে শর্তটা দেখাচ্ছে সমীকরণটা দেওয়া, এখন মান বসাবো। তাতে আমাদের এটা কিন্তু আমাদের C1 আর এটা কিন্তু C2, ইউ বা ভি যাই বলো একই তো কথা, C1 C2। তাহলে আমাদের এখন আমাদের মান বেরোবে। কেন এটা করতে হইলো, এটা একটু ব্যতিক্রম না, আমাদের উদ্দেশ্য কিন্তু C1 C2 আকারের একটা সমীকরণ গঠন করা, কিন্তু তারপরে আমরা কিন্তু C1 C2 মান বসিয়ে আবার XYZ আকারের একটা সমীকরণ যে বের করছি সেটাই ছিল পৃষ্ঠের বা তলের সমীকরণ। আগের অঙ্কগুলো তো এইভাবেই করেছি, এই ক্ষেত্রে কিন্তু বের করা যাচ্ছে না দেখে আমাদের সমাধানটা এই আকারে লিখতে হলো। তো এখন আমরা বসায় দিই ওই ইয়ের থেকে যে বৃত্তের যে শর্তটা সমীকরণের যে শর্ত দেওয়া, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি 1 দেওয়া, -2 ইন্টু 0, জেড এর মান 0 বিয়োগ 0 ইকুয়াল টু পাই এক্স মাইনাস ওয়াই। এখানে লিখতে হবে যে ওই যে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, জেড সমান সমান 0, তাহলে ফাই এক্স ওয়াই এর এক্স মাইনাস ওয়াই, এইটা এই যে আমরা যে এখানে আমরা মূল উদ্দেশ্য এটার মান, যেহেতু এটা একটা অজ্ঞাত জিনিস আনলাম, ফাই দিয়ে আনলাম, যে তাহলে এটাকে আমরা যেখানে যখন ফাইটা লিখবো সেখানে যেখানে ফাই একটি ধ্রুবক ফাংশন এরকম কথাটা লিখে দিতে হবে। ফাই কথাটা থাকলেই তো ধ্রুবক ফাংশন লিখে ফেলতে হবে, ফাংশন। এটাকে ধরো আমরা 6 নং দিলাম, তাহলে ফাই ফাই এক্স মাইনাস ওয়াই এর মান বের করব। তাহলে তাহলে আমাদের কি হবে 1, ফাই এক্স মাইনাস 1 এর মানটা আমাদের আসতেছে কত, যে এক্স স্কোয়ার জেড, ও জেড এর মান তো 1 দেওয়া, আমার লেখায় বুঝে বলেছে জেড হলো 1 প্রদত্ত এটা, তার মানে এটা তো 1 হবে, 2 ইন্টু 1 মাইনাস 1। তাহলে আমাদের এখানে থাকবে 1 মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল টু ফাই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের -2 ইকুয়াল টু ফাই এক্স মাইনাস ওয়াই। এই যে একটা কনস্ট্যান্ট, এইটা মানে চিন্তা করতে হবে এটা কে, এটা হচ্ছে C1 ছিল তাই না। তাহলে এখন আমাদের এই 6 নং কি হবে, 6 নং এ পাই এক্স মাইনাস ওয়াই এর মান যে বসাইলে যে রেজাল্ট আসবে, আহ, তাহলে এখন 6 নং দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2z কিউব মাইনাস জেড স্কোয়ার সমান সমান -2, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2z কিউব মাইনাস জেড স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। ইহাই ইহাই নির্ণয়, মানে 1 নং এর, হ্যাঁ আমাদের ওই 1 নং সমীকরণটা কোনটা এটা আমি দেই নাই, তোমাদের পরে বলেছি যে প্রদত্ত সমীকরণটা থাকবে তারই তো লাম্বিক তলের বা পৃষ্ঠ, লাম্বিক পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ওটা ইচ্ছা করলে লিখতে পারো যে ইহাই প্রদত্ত সমীকরণের নির্ণয় লাম্বিক তলের সমীকরণ, বা আরো সংক্ষেপে ইহাই নির্ণয় লাম্বিক তলের সমীকরণ।
আচ্ছা, তাই যাই হোক, এই যে এটার মধ্যে কিন্তু একটু এর আগে যে আমরা নরমাল কি পৃষ্ঠতলের সমীকরণ বা তলের সমীকরণ যে বের করেছি, আমরা কিন্তু ওই সহজে আমরা C1 C2 আকারের সমীকরণ গঠন করতে পারছি, হ্যাঁ, যে এক্স ওয়াই জেড অপসারণ করে। সেই অপসারণটা কিসের মাধ্যমে? যে প্রদত্ত যে বক্ররেখা বা রেখা যে দেওয়া থাকবে তার সাহায্য নেই, কিন্তু এটা করা যায়নি এই বিধায় আমাদের তার সমাধানের ওই ফর্মে গিয়ে, যে আগের যে অধ্যায়ে করেছিলাম সেই ওই ফর্মে গিয়ে আমাদের এই সমাধানটা করতে হলো। তাহলে পরের অঙ্কটা ট্রাই করবেন নিজেরা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো।